নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বলবো যে মিউচুয়াল ফান্ডে ট্যাক্স কিভাবে ক্যালকুলেট করতে হয়। আজকাল আমরা সবাই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি, এসআইপি করছি, লামসাম করছি। তো যখন আমরা ইনভেস্ট করছি তখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার পর আমাদের প্রফিট হবে। এই যে প্রফিট হয়, এই প্রফিটের উপর কিন্তু আমাদেরকে ট্যাক্স দিতে হবে। তো এই যে ট্যাক্স, এই ট্যাক্সটা আমরা কিভাবে ক্যালকুলেট করব। তো এই ট্যাক্স ক্যালকুলেশন জানাটা কিন্তু খুব জরুরি, কারণ এটা জানলে আপনি ট্যাক্স বাঁচাতেও পারবেন। এই নিয়ে অলরেডি একটা ভিডিও আমি বানিয়েছি ট্যাক্স হারভেস্টিংয়ের উপরে। তো এই ভিডিওটা দেখে অনেকেই আমাকে এই বিষয়ে আরও কিছু প্রশ্ন করেছিলেন। তো আজকের ভিডিওতে সেই সমস্ত প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হলো যে এসআইপির ক্ষেত্রে কিভাবে ট্যাক্স ক্যালকুলেশন হয়। প্রথমে দুটো জিনিস আপনাকে আরেকবার মনে করিয়ে দিই, যে যখন আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার পর 1 বছরের মধ্যে বিক্রি করছেন, তখন সেখান থেকে যে লাভটা হচ্ছে সেটাকে আমরা বলবো শর্ট টার্ম ক্যাপিটাল গেন। শর্ট টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে আপনার যে লাভ হলো তার উপর 15% আপনাকে ট্যাক্স দিতে হবে। আর দ্বিতীয় যেটা, সেটা হলো যে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার পর যদি আপনি 1 বছর পরে বিক্রি করেন এবং তারপর যদি লাভ হয় সেটাকে আমরা বলবো লং টার্ম ক্যাপিটাল গেন। তো লং টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে আপনার যে লাভ হলো, প্রথম লাভের 1 লাখ টাকা আপনাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। এবার একটা ফিনান্সিয়াল ইয়ারে যদি আপনার লাভ 1 লাখকেও ছাড়িয়ে যায়, তো 1 লাখের বেশি যে লাভটা থাকছে সেই টাকাটার উপরেতে আপনাকে 10% ট্যাক্স দিতে হবে। তো এটা হলো মিউচুয়াল ফান্ডের ট্যাক্সের রুল। এবার আমরা দেখব যে এসআইপিতে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনার এই ট্যাক্স ক্যালকুলেশনটা কিভাবে হবে। এবার মনে করুন মিস্টার অমিত অ্যাক্সিস ব্লু চিপ ফান্ডেতে প্রতি মাসে 10,000 টাকা করে এসআইপি করছেন। তিনি শুরু করলেন 1 জানুয়ারি 2016 থেকে এবং এটা তিনি কন্টিনিউ করছেন 1 এপ্রিল 2017 পর্যন্ত। আমি জাস্ট এই সময়টুকুই নিলাম, কারণ নাহলে ক্যালকুলেশনটা খুব বড় হয়ে যাবে। এর মধ্যে কিন্তু আপনি পুরো ব্যাপারটা বুঝে যাবেন। তারপর টেনিওর আরও বেশি হলে ক্যালকুলেশন সিমিলারভাবেই হবে। তো যখন তিনি এসআইপিতে ইনভেস্ট করছেন তখন কি হয়, আপনি প্রতি মাসে যে টাকাটা দিচ্ছেন সেই টাকা দিয়ে ওই মিউচুয়াল ফান্ডের কিছু ইউনিট কেনা হয়। এবার ওই যে ইউনিটটা আপনি কিনছেন তার একটা ইউনিটের দামকে বলা হয় এনএভি। মনে করলাম জানুয়ারি 2016-তে ওই অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের এনএভি ছিল 12 টাকা 50 পয়সা। তাহলে ওই জানুয়ারি মাসে ওই অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের কতগুলো ইউনিট কেনা হবে? 10,000 ডিভাইড বাই 12.50, তাহলে কত আসছে? 800 ইউনিট। তো জানুয়ারি মাসে মিস্টার অমিতকে অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড তাদের 800 ইউনিট অ্যালোকেট করলো। এরপর যেহেতু এটা এসআইপি, তো ফেব্রুয়ারি 1 তারিখেতেও 10,000 টাকা আবার মিস্টার অমিত দেবেন। তো যদি 10,000 টাকা মিস্টার অমিত ফেব্রুয়ারি মাসে দেন, তাহলে ফেব্রুয়ারি মাসে তিনি কতগুলো ইউনিট পাবেন? সেটা ডিপেন্ড করছে যে ফেব্রুয়ারি মাসেতে অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের এনএভি কত, অর্থাৎ একটা ইউনিটের পারচেজ প্রাইস কত। মনে করলাম যে ফেব্রুয়ারি মাসে ওই অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের একটা ইউনিটের প্রাইস 12 টাকা 65 পয়সা। তাহলে তিনি ফেব্রুয়ারি মাসে কতগুলো ইউনিট পেলেন? 10,000 ডিভাইড বাই 12 টাকা 65, তাহলে সেটা হিসেব করলে দাঁড়াচ্ছে 790.52। তাহলে ফেব্রুয়ারি মাসে তিনি এই 790.52 ইউনিট পেলেন। এবার আমি যদি জিজ্ঞাসা করি যে তাহলে ফেব্রুয়ারি মাস পর্যন্ত মিস্টার অমিতের মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্টে কতগুলো ইউনিট থাকলো? প্রথম 800 ইউনিট তিনি জানুয়ারি মাসে পেয়েছিলেন, ফেব্রুয়ারি মাসে তিনি আরও 790.52 ইউনিট পেলেন। তাহলে ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে মিস্টার অমিতের টোটাল কতগুলো ইউনিট কেনা হলো? 790.52-এর সাথে 800 যোগ করে দিলাম, টোটাল হলো 1590.52। এইবার মার্চ মাসেতেও তারা আরও 10,000 টাকা জমা হবে। এবার মনে করলাম যে মার্চ মাসেতে ওই মিউচুয়াল ফান্ডের এনএভি হলো 12 টাকা 75 পয়সা, তাহলে মার্চ মাসে তার কেনা হবে 784.31 ইউনিট। তো এইভাবে ক্যালকুলেশন করতে থাকবো। আমি আপনাকে পুরো লিস্টটা শো করছি, আপনি দেখে নিন, প্রতিটা আমি রিড করছি না। তাহলে আপনি দেখতে পাচ্ছেন এইভাবে চলতে চলতে এপ্রিল মাসে দাঁড়িয়ে তার টোটাল যদি দেখেন যে টোটাল 12,171.95 ইউনিট তার কেনা হয়ে গেছে। এইবার মনে করুন 15 এপ্রিল 2017-তে মিস্টার অমিতের কিছু টাকার দরকার, তো তিনি মিউচুয়াল ফান্ড বিক্রি করবেন। তো 15 এপ্রিল 2017-তে ওই অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের এনএভি হলো 13 টাকা 90 পয়সা। তিনি এইখান থেকে 600 ইউনিট বিক্রি করবেন। তো এইবার তার ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের ট্যাক্সটা কিভাবে ক্যালকুলেট হবে? তো প্রথমে দেখুন যে মিউচুয়াল ফান্ডের গেনটা তো বের করতে হবে, তার ক্যাপিটাল গেন কত হলো। তো ক্যাপিটাল গেনের ফর্মুলাটা কি? সেলিং প্রাইস মাইনাস বাইং প্রাইস। তো এখানে সমস্যা হলো বাইং প্রাইস নিয়ে, কারণ যখন তিনি মিউচুয়াল ফান্ডে এসআইপি করছেন তখন তো তার বাইং প্রাইসটা ফিক্স নেই, প্রতি মাসে আলাদা আলাদা বাইং প্রাইস আছে।
জানুয়ারি মাসে তিনি একটা রেটে কিনেছিলেন, ফেব্রুয়ারি মাসে আরেকটা রেটে কিনেছিলেন, মার্চ মাসে তিনি আরেকটা অন্য রেটে কিনেছিলেন। তো বাইং প্রাইসটা তো ভ্যারি করছে, সেলিং প্রাইসটা ঠিক আছে ফিক্সড। তিনি এপ্রিল মাসের 15 তারিখে বিক্রি করছেন 13 টাকা 90 পয়সা তার সেলিং প্রাইস, কিন্তু বাইং প্রাইসটা যেহেতু ডিফারেন্ট, তাহলে ক্যাপিটাল গেনটা কীভাবে ক্যালকুলেশন হবে? তো এই এসআইপি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ক্যাপিটাল গেন হিসাব করার জন্য যে ফর্মুলাটা, সেটাকে বলা হয় ফিফো ফর্মুলা। ফিফো ফর্মুলা মানে কি? ফার্স্ট ইন ফার্স্ট আউট ফর্মুলা। অর্থাৎ যখন আমি মিউচুয়াল ফান্ড বিক্রি করব, তখন এইটা ধরে নেব যে প্রথম যে ইউনিটটা কেনা হয়েছিল সেইটাই প্রথম বিক্রি করা হবে। এইবার যদি আমি বর্তমান এক্সাম্পলটাতে সেটাকে কোরিলেট করি, তাহলে দেখুন যে মিস্টার অমিত তো 6000 ইউনিট বিক্রি করবেন। তো এই 6000 ইউনিটের মধ্যে জানুয়ারি 2016 যে ইউনিটটা আছে সেটাকে আমি প্রথম ধরবো, অর্থাৎ প্রথম যে 800 ইউনিট ছিল সেটাকে আমার এই 6000-এর মধ্যে প্রথম পার্ট ধরে নেব। তো 6000-এর মধ্যে প্রথম 800 ইউনিট জানুয়ারি মাসেরটা বিক্রি হয়ে গেল। এবার ফেব্রুয়ারি মাসে তিনি 790টা কিনেছিলেন, তো 790টাও ফেব্রুয়ারি মাস থেকে যাবে। এইবার যেহেতু তিনি টোটাল 6000 ইউনিট বিক্রি করছেন, তো প্রথম জানুয়ারি মাসটা পুরো বিক্রি হয়ে যাবে। ফেব্রুয়ারি মাসে যে ইউনিটগুলো কিনেছিলেন সেটাও বিক্রির দফায় চলে যাবে। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এবার আগস্ট মাসে গিয়ে কি দেখা যাচ্ছে যে আগস্ট মাসেতে তার টোটাল ইউনিট কেনা হয়েছিল 738টা, কিন্তু যেহেতু তিনি টোটাল 6000 ইউনিট বিক্রি করবেন, তো আগস্ট মাসের সব ইউনিটগুলো তার বিক্রি করতে হবে না। দেখা যাচ্ছে যে আগস্ট মাসের 624.35 ইউনিট বিক্রি করলেই তার যে 6000-এর কোটা সেটা পূর্ণ হয়ে যাচ্ছে। তো আগস্ট মাস থেকে তার 624.35 ইউনিটই বিক্রি হবে। তো আপনি বুঝতে পারলেন যে যখন আপনি 6000 ইউনিট বিক্রি করছেন, টোটাল আপনার যে 12000 সামথিং ইউনিট ছিল, তার ভেতর থেকে প্রথম যেগুলো কিনেছিলেন সেইগুলোকে প্রথমে বিক্রি হচ্ছে এরকম ধরে নেওয়া হবে, এবং সেই হিসাবেই ট্যাক্সটা ক্যালকুলেশন হবে। তাহলে এইবার যদি আমি ট্যাক্সটা ক্যালকুলেশন করি, তাহলে ট্যাক্স ক্যালকুলেশনটা কীরকম হবে দেখুন। আপনাকে আমি বলছি যে জানুয়ারি মাসেতে আমার বাইং প্রাইস কত ছিল? জানুয়ারি মাসে যে ইউনিটটা কিনেছিলাম সেটার বাইং প্রাইস ছিল 12 টাকা 50 পয়সা। আর যখন আমি এপ্রিল 2017-তে দাঁড়িয়ে বিক্রি করছি, আজকের দিনের এনএভি হচ্ছে কত? 13 টাকা 90 পয়সা। তো 13 টাকা 90 পয়সা হয়ে গেল আমার সেলিং প্রাইস, আর বাইং প্রাইস হয়ে গেল 12 টাকা 50 পয়সা। তাহলে প্রতি ইউনিটে আমার লাভ কত হলো? 1 টাকা 40 পয়সা। এবার আমি 800 ইউনিট প্রথম জানুয়ারি মাসেরটা বিক্রি করলাম, তাহলে জানুয়ারি মাস থেকে আমার প্রফিট হলো 1120 টাকা। তো এইটা হলো জানুয়ারি মাসের ক্যাপিটাল গেন। এবার দেখুন ফেব্রুয়ারি মাসের ক্যালকুলেশনটা ডিফারেন্ট হবে। ফেব্রুয়ারি মাসের সেলিং প্রাইস তো ঠিক আছে 13 টাকা 90 পয়সা, কিন্তু বাইং প্রাইস কত? বাইং প্রাইস ফেব্রুয়ারি মাসে উনি 12 টাকা 65-তে কিনেছিলেন। এক্ষেত্রে তার ক্যাপিটাল গেন কত হচ্ছে? প্রতি ইউনিটেতে 13 টাকা 90 পয়সা মাইনাস 12 টাকা 60 পয়সা, এটা হলো তার ক্যাপিটাল গেন। তাহলে সেটা কত আসছে? এক্ষেত্রে তার 1 টাকা 25 পয়সা পার ইউনিটে ক্যাপিটাল গেন হলো। এবার ফেব্রুয়ারি মাসে তার কতগুলো ইউনিট কেনা ছিল? 790.52। তাহলে টোটাল ফেব্রুয়ারি মাসে যদি ইউনিটগুলো যেগুলো কিনেছিল সেগুলো বিক্রি করে দেওয়ার জন্য তার কত লাভ হলো? 988.15 টাকা। ঠিক তেমনিভাবে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট যতগুলো ইউনিট কেনা হয়েছে প্রতিটার ক্ষেত্রে তার বাইং প্রাইস আর সেলিং প্রাইসকে মাইনাস করে দিলাম, এবং তারপরে যতগুলো ইউনিট বিক্রি হচ্ছে সেগুলো দিয়ে গুণ করলেই আপনি প্রতি মাসের ক্যাপিটাল গেন পেয়ে যাবেন। দেখুন আপনাকে পুরো লিস্টে শো করেছি যে জানুয়ারিতে তার কত ক্যাপিটাল গেন হয়েছে, ফেব্রুয়ারিতে কত ক্যাপিটাল গেন হয়েছে, মার্চে তার ক্যাপিটাল কত গেন হয়েছে, এভাবে আমি পুরো লিস্টে আপনাকে দেখালাম। এইবার একটা জিনিস নজর করার মতো, সেটা হলো এই যে ক্যাপিটাল গেনটা হলো, এই ক্যাপিটাল গেনটা কিন্তু দু ধরনের হলো। কিছু এলো লং টার্ম ক্যাপিটাল গেন থেকে, কিছু এলো শর্ট টার্ম ক্যাপিটাল গেন থেকে। লং টার্ম ক্যাপিটাল গেন কোনগুলো হলো? দেখুন উনি জানুয়ারি 2016-তে কিনেছিলেন আর বিক্রি করছেন এপ্রিল 2017-তে। তাহলে কি দেখা যাচ্ছে যে জানুয়ারি 2016, ফেব্রুয়ারি 2016, মার্চ 2016 আর এপ্রিল 2016, এগুলো তো 1 বছরের বেশি হয়ে গেছে। তাহলে এই প্রফিটটা কিসে আসছে? লং টার্ম ক্যাপিটাল গেনে আসছে। তাই জন্য এইগুলোর ডান দিকেতে, এই লিস্টের ডান দিকেতে আমি দেখুন এলটিসিজি লিখে দিয়েছি। এরপর মে, জুন, জুলাই এবং আগস্টে যে ইউনিটগুলো বিক্রি হয়েছে, এই ইউনিটগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এদের যে সেলিং টাইমটা আর বাইং টাইমটা এর মধ্যে ডিফারেন্সটা 1 বছরের কম, অর্থাৎ আপনার 1 বছরের মধ্যেই বিক্রি হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে কি হবে? শর্ট টার্ম ক্যাপিটাল গেন হবে। এইবার আমরা যদি তার ট্যাক্স লায়াবিলিটিটা ক্যালকুলেশন করি, তাহলে ট্যাক্স লায়াবিলিটিটা কীরকম হবে? প্রথমে দেখুন লং টার্ম ক্যাপিটাল গেন। লং টার্ম ক্যাপিটাল গেন কত আসছে? প্রথম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মিলিয়ে কত আসবে? হার্ডলি 4000 টাকার মতো আসছে। যোগ করে দেখে নেবেন 1120, 988, 901, 775, এই চারটেকে যোগ করলে যেটা আসছে। তো 1 লাখ টাকার লিমিট আছে, অর্থাৎ বছরে যদি 1 লাখ টাকা পর্যন্তও লং টার্ম ক্যাপিটাল গেন হয়, আমাকে কোনো ট্যাক্সই দিতে হচ্ছে না। এখানে তো মাত্র 4000 এসছে, তাহলে ট্যাক্স দেওয়ার কোনো প্রশ্নই নেই। কিন্তু মে, জুন, জুলাই, আগস্ট
এই 4টে মাসের যে গেন সেটা তো শর্ট টার্ম ক্যাপিটাল গেন। শর্ট টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে কিন্তু কোনো ছাড় বা মাপ নেই, এখানে যা গেন হবে স্ট্রেট ফরওয়ার্ড তার উপরে 50% ট্যাক্স দিতে হবে। তাহলে এক্ষেত্রে টোটাল ক্যাপিটাল গেন কত হচ্ছে, মে থেকে আগস্ট পর্যন্ত আমি যদি যোগ করি তাহলে দেখা যাচ্ছে যে 1154.69 টাকা, এটা হলো গেন। এবার এর উপর আমি 15% ক্যালকুলেট করব, তো 15% ক্যালকুলেট করে আসছে 173.20। তো এক্ষেত্রে তার টোটাল ট্যাক্স দিতে হচ্ছে সেটা হলো 173 টাকা 20 পয়সা। এইবার যদি মিস্টার অমিত এই মিউচুয়াল ফান্ডের ট্যাক্সেশন বা ক্যাপিটাল গেন ট্যাক্সের ব্যাপারে না জানতেন তাহলে কি হতো, তাহলে তিনি যদি এগুলো বিক্রি করতেন তাকে 173.20 টাকা ট্যাক্স দিতে হতো। কিন্তু যদি তিনি এই ক্যাপিটাল গেনের ব্যাপারে ওয়াকিবহাল থাকতেন তাহলে তিনি কি করতেন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আর এপ্রিল এই 4টে মাসের যে ইউনিট শুধুমাত্র সেগুলোকেই প্রথমবার বিক্রি করতেন, কারণ জানতেন যে এইগুলোর উপর কোনো ট্যাক্স দিতে হবে না, বাকিগুলোর উপর ট্যাক্স দিতে হবে। তাহলে তিনি কি হতো, ইনফর্ম ডিসিশন নিতে পারতেন, তিনি সিদ্ধান্ত নিতে পারতেন যে তিনি কি করবেন, কোনগুলো বিক্রি করবেন কোনগুলো করবেন না। হতে পারে মে, জুন, জুলাই, আগস্ট যেগুলো বিক্রি করার সেগুলোর জন্য তিনি ওয়েট করতেন ট্যাক্সটাকে অ্যাভয়েড করার জন্য। এরপরে আরেকটা কোশ্চেন অনেকে আমাকে করেছিলেন যে আমার যে এক্সাম্পলটা ছিল ওই ভিডিওতে সেটা ছিল দীপক বাবুর এক্সাম্পল, যিনি 30 বছর ধরে এসআইপি করেছিলেন। তো যখন আমি ট্যাক্স ক্যালকুলেশন করেছিলাম তখন আমি টোটাল তার এসআইপি ইনভেস্টমেন্ট থেকে তার টোটাল যে মিউচুয়াল ফান্ডের ম্যাচুরিটি ভ্যালু আছে সেটাকে মাইনাস করে দিয়েছিলাম। তো এই জন্য অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি যে আপনার ইনভেস্টমেন্ট দীপক বাবু করলেন এসআইপিতে, আর আপনি যখন ক্যালকুলেশন করছেন তখন তো আপনি এসআইপির হিসাবে ক্যালকুলেশন করলেন না, তো আপনি তো হিসাবটা লামসামে করে নিলেন, তো এক্ষেত্রে তো ক্যালকুলেশনের প্রচুর ভুল হয়ে যাবে। এক্ষেত্রে যুক্তি এটাই, দেখুন দীপক বাবু তো 30 বছর ধরে ইনভেস্ট করেছেন, তো 29 বছর ধরে যে এসআইপিটা তিনি করেছেন, যদিও তিনি এসআইপি করেছেন কিন্তু তার ফর্মুলা তো একই থাকবে, তার যে 29 বছর পর্যন্ত তার যে গেন হবে সেই গেনটা তো সবই লং টার্ম ক্যাপিটাল গেনেতেই আসবে, তো 29 বছর পর্যন্ত তার হিসেবের কোনো গড়বড় হবে না। এইবার রইল বাকি 30তম বছর। 30তম বছরের যে গেনটা সেটা তো শর্ট টার্ম ক্যাপিটাল গেন হবে, শর্ট টার্ম ক্যাপিটাল গেন 15%। সুতরাং আমি যে এস্টিমেট ক্যালকুলেশনটা করেছিলাম এক্ষেত্রে তার ট্যাক্স লায়াবিলিটিটা একটু বেশি আসবে। 30তম বছরের ক্ষেত্রে আমি 10%-এর হিসেবে করে নিয়েছি, সেক্ষেত্রে 15% হবে। কিন্তু যদি আপনি দেখেন যে টোটাল তার যে ট্যাক্স লায়াবিলিটি সেইটার তুলনাতে এই যে ডিফারেন্সটা সেটা খুবই কম, তো এই কমপ্লিকেশনটা এড়ানোর জন্য আমি জাস্ট এটাকে ফ্ল্যাট হিসাবে ক্যালকুলেট করেছিলাম। আশা করি ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এইবার অনেকে ভাবছেন যে আপনি কোন দীপক বাবুর ভিডিওর কথা বলছেন, কোন ভিডিও আপনি বানিয়েছিলেন, তো সেই ভিডিওটা কি আপনি দেখতে চান? চলুন আমার এই স্ক্রিনে আপনাকে ভিডিওটা শো করছি, দেখে নিন।